নিশ্চিতভাবে 19-এর লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে তিনি একার হাতে লড়ে কার্যত তৃণমূল কংগ্রেসকে নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একা নেতৃত্ব দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন এই রাজ্যে 200 আসনের সীমা পার করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তারপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ আরও বেড়েছে, বই কমেনি। কিন্তু আজ আসানসোলের দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মী সভা, আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে যাওয়ার জন্য আসানসোলে এই প্রথম তৃণমূল কংগ্রেস তৈরির পর থেকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে, তৃণমূল কংগ্রেস তিনবার এ রাজ্যে ক্ষমতায় আসার হ্যাট্রিক করে ফেলার পরও যে আনন্দ, যে আস্বাদ তাদের অধরা ছিল, আসানসোলের লোকসভা আসনটি তারা পেয়েছে অবশেষে। শত্রুঘ্ন সিনহাকে পাশে বসিয়ে, বাবুল সুপ্রকে পাশে বসিয়ে আসানসোলবাসীকে ধন্যবাদ দিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক ঢিলে দু পাখি মারার মতো 21শে জুলাই, করোনা কালের পর আবার এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ হচ্ছে, তার জন্য আহ্বান জানাতে গেছিলেন, দলের কর্মীদের সঙ্গবদ্ধ হতে বলেছিলেন। 21শে জুলাইয়ের প্র্যাকটিস ফিরছে আবার দলের ভিতরে আর বাইরে, তাই জোট বাঁধুন, তৈরি হন। আর সেটা বলতে গিয়েই বললেন, বিজেপির বিরুদ্ধে এবারের শহীদ দিবস বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। আর তাতে এই কোথাও একটা সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল। তবে কি আবার রক্তক্ষয়ী যুদ্ধের মুখে পড়তে হবে তাদেরকে, একতরফা ঘরছাড়া হতে হবে তাদেরকে, যেমনটা হতে হয়েছিল বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পরাজয়ের পর? আসুন শুনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার কর্মী সভায় ঠিক কি বলেছেন, আর তারপর কিভাবে তার প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। সামনে আমার 21শে জুলাই আছে। আপনারা জানেন 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস। 21শে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। গত 2 বছর কোভিডের জন্য আমরা করতে পারিনি। 21शे जुलाई हम शत्रुघ्न जी पूनम जी के वही आने के लिए हम रिक्वेस्ट करने चाहूंगी। आज तो बाद बाकी जो है सब तो जाएंगे। आप लोग 21शे जुलाई आ रहा है ना? आप लोग 21शे जुलाई आ रहा है? आसानसोल आ रहा है? आसानसोल जा रहा है? आसानसोल स्लोगन दे रहा है? आसानसोल कामयाबी हो रहा है? देखिए, हम लोगों का सभी बोल आसानसोल आसानसोल, हम लोग को बोलना बोल आसानसोल आसानसोल, उन्नयन का बहुत बड़ा बोल आसानसोल आसानसोल, मजदूर का एक ही बोल आसानसोल आसानसोल, किसान का एक ही बोल आसानसोल आसानसोल, माँ बहन का एक ही बोल आसानसोल आसानसोल। आसानसोल आगे बढ़े, दुर्गापुर आगे बढ़े, माँ बहन आगे बढ़े, छात्र यौवन आगे बढ़े, तो हम लोग भी आगे बढ़ सकता है। আসানসোলবাসীর উদ্দেশ্যে এবং দলের কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস নেত্রীর আহ্বানের পর শুধুমাত্র আসানসোল নয়, রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস কর্মীরা কোমর বেঁধে ফের নেমে পড়তে পারেন বিজেপির বিরুদ্ধে, এমনটাই আশঙ্কা অন্তত রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি, দলের সাংসদ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আজ সাংবাদিক বৈঠকে কি বললেন সুকান্ত মজুমদার, আসুন শুনে। 21শে জুলাই বিজেপির বিরুদ্ধে জেহাদ করার দিন হিসেবে উল্লেখ করেছেন। আমি স্পষ্টভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই জেহাদ শব্দটিকে ব্যবহার করে অঙ্কুরহাটি থেকে শুরু করে বিস্তীর্ণ যে ঘাওড়া গ্রামীণ আমাদের সাংগঠনিক জেলা, সেই জেলায় বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে উস্কে দেওয়ার জন্য হেড স্পিচ দিয়েছেন। তার এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা। আগামী দিনে যদি কোনো বিজেপির পার্টি অফিসের উপরে হামলা হয়, বিজেপি কর্মীর উপরে হামলা হয়, বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়, তার জন্য একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর এই সাম্প্রদায়িক বক্তব্য, সেই বক্তব্য দায়ী থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছেন। তার ভোট ব্যাংক, যাদেরকে তিনি দুধেল গাই বলে ডাকেন, সেই দুধেল গাইদের ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করছেন, কিন্তু আগুন নিয়ে খেলছেন। এই আগুনে তারই ঘর পুড়বে, ওনাকে আমি এ থেকেই সাবধান করে দিচ্ছি। অর্থাৎ বিজেপি এর মধ্যে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ নয়, তারা
যে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে, পাল্টা সেই অভিযোগের ছায়াও দেখতে পাচ্ছে, বা সেই অভিযোগ অন্তত তারা পাল্টা রাখছে শাসক দলের বিরুদ্ধে। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের, কাদের সঙ্গে আজকে বিতর্ক করবো, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের মূল প্রশ্নগুলোর দিকে। আমার আজকের অগ্নিবাণ এক, ঘর ছাড়া বিজেপির বিরুদ্ধে কিসের যুদ্ধ? আমরা জানি ইতিমধ্যেই এ রাজ্যে 1 বছর অতিক্রান্ত বিধানসভা নির্বাচনের পর এখনও সব ঘর ছাড়া ঘরে ফেরেননি। মাঝে মাঝেই আদালতের ডেট পরে, সেই অনুযায়ী আদালত নিযুক্ত ল অফিসার, কোর্ট অফিসার তারা ঘর ছাড়াদের ঘরে ফেরাতে যান। এই যখন পরিস্থিতি, তখন এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে, ঘর ছাড়া বিজেপির বিরুদ্ধে কিসের জিহাদ, কিসের যুদ্ধ? অগ্নিবাণ 2, দলনেত্রীর যুদ্ধ আহ্বানকে কিভাবে নেবেন তার কর্মীরা? অগ্নিবাণ 3, শহীদ দিবসের যে যুদ্ধ ঘোষণার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কি রাজনৈতিক লড়াই? আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন, শঙ্কুদেব পান্ডা রাজ্য বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কলকাতার মেয়র পারিষদ আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন, কংগ্রেস মুখপাত্র অনিন্দ্য রায় চৌধুরী, এবং রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। আমি বৈশ্বনাথবাবু আপনার কাছ থেকে শুরু করি, তার কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, অন্তত অর্থাৎ যাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসানসোলের সভামঞ্চ থেকে, তারা অন্তত এর মধ্যে শারীরিক আক্রমণের আশঙ্কাই করছেন, রাজনৈতিক নয়। আমি আপনার কাছ থেকে একটু বুঝে নিতে চাইবো, আপনাদের দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানকে, যুদ্ধ আহ্বানকে, 21শে জুলাইয়ের যুদ্ধ আহ্বানকে কিভাবে দেখছেন? আপনারা কিভাবে এটাকে রূপ দেওয়ার কথা ভাবছেন? 21শে জুলাই ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী সময় একটা গুরুত্বপূর্ণ দিন, যেটাকে আমরা শহীদ তর্পণ দিবস হিসাবে পালন করি। এবং এই শহীদ দিবস থেকে আমাদের দলনেত্রী আমাদের দলের আগামী দিনের কিভাবে আমরা চলবো তার কর্মসূচি তিনি ঘোষণা করেন। এবং এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় যেটা বিপদ, সেটা হলো দেশের যে বিভাজনী শক্তি দেশকে বিভাজন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সেকুলার এবং উদার যে যারা রাজনৈতিক দল, তাদের এক জায়গায় নিয়ে আসা। তো এখানে একটা কথাকে সুকান্তবাবু, আমি দেখছিলাম আপনি বলবার আগে কথাটাকে উনি টুইস্ট করে দিচ্ছেন। আমরা প্রথমত নন ভায়োলেন্সে বিশ্বাস করি, অহিংসায় বিশ্বাস করি, অহিংস পথেই প্রতিবাদ এর কথাই আমরা বলি। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম, তখন গান্ধী মূর্তির পাদদেশে আমরা অবস্থান করতাম, সত্যাগ্রহ আন্দোলন করেছি এবং বহু কর্মসূচি আমরা গ্রহণ করেছি। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে নেতাই, নেতাই থেকে ছোট আঙারিয়া, ছোট আঙারিয়া থেকে নানুর। আপনারা ধারাবাহিকভাবে দেখবেন যে আমরা অহিংস পথেই আন্দোলন করেছি। এখন বিজেপি এটাকে একটা অন্য মাত্রা দেওয়ার জন্য, এরা এই কথাটাকে টুইস্ট করে দেওয়ার জন্য অহিংসর পথটাকে এরা অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি উত্তর নিই তাহলে, বিজেপি এর মধ্যে সত্যি সত্যি আমরা কথা আমি জেনে নিই বৈশ্বনাথবাবু, জেনে নিই শঙ্কুদেব পান্ডা, আপনারা এত আশঙ্কিত হচ্ছেন কেন? আপনারা কি একটু বেশি ভয় পাচ্ছেন? দেখুন, আমি না লিটল বিট কনফিউজড। অ্যাকচুয়ালি নেত্রী বলছেন জিহাদ, আবার ওনার নেতা বলছেন যে ব্যাপারটা সারদার মতো, মানে পুরো ব্যাপারটা এনারা গুলিয়েছেন। কিন্তু আমরা ইন্ডিকেশনটা স্পষ্ট বুঝতে পারছি। 21শে জুলাই শুভেন্দু অধিকারী, যে মানুষরা হাওড়াতে এফেক্টেড হয়েছেন, তাদেরকে নিয়ে একটি জনসভার ডাক দিয়েছেন। এবং যেভাবে বিগত কিছুদিন ধরে আমরা দেখছি যে মানুষের ঢল নেমেছে ভারতীয় জনতা পার্টির সভা এবং বিভিন্ন জায়গায়, তাতে সরাসরি রাজ্যের তৃণমূল নেত্রী তিনি যে আন্দোলন কর্মসূচির ডাক দিচ্ছেন, সেখান থেকে তিনি কিন্তু সরে চলে এসেছেন। এই যে বৈশ্বনাথদা এত চিৎকার করে বললেন যে শহীদরা আক্রান্ত হয়েছেন, শহীদ তর্পণ হবে, বিষয়টা শহীদ তর্পণে নেই। একসময় এটা পাগলু ডান্সে ছিল, এখন সেটা জিহাদে চলে গেছে। হোয়াট ইজ মিনিং অফ জিহাদ? আমি একটুখানি দেখছিলাম কিছুক্ষণ আগে, নির্মাল্যদারা রয়েছেন, সিনিয়র পার্থদা রাজনীতিকরা রয়েছেন, তারা ভালো করে বলতে পারবেন। আপনি যদি একটু সার্চ করে দেখেন, খোঁজেন, তাহলে বুঝবেন জিহাদ মানে হচ্ছে হোলি ওয়ার। একটা এই ধরনের যুদ্ধ তিনি কার বিরুদ্ধে করবেন? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কি ঘোষণা করছেন তিনি সরাসরি কি বলতে চাইছেন? দেখুন, তাহলে কি আমি আজকের থেকে ধরে নেব যে জিহাদিদের রাজনৈতিক দল, জিহাদিদের পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস? তাহলে নামটা বদলে দিন। আর
একটা প্রশ্ন সরাসরি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে করতে চাই, কারণ তৃণমূলের তিনি তো যদিও উত্তর দিতে পারবেন না, এখানে এসেছেন, তাকে জানতে চাই কি শহীদ দিবস বলছেন 21শে জুলাই। শহীদ দিবসের যে কমিশন তৈরি করেছিলেন সে কমিশনের রিপোর্ট এখনো কেন প্রকাশিত হয়নি, কেন ব্যবস্থা হয়নি তাদের বিরুদ্ধে যারা সেই সময় এই সমস্ত কাণ্ড করেছিলেন? মনীষ গুপ্তকে কেন আপনারা এমপি বানিয়েছিলেন? যখন অপারেশন হয়েছিল তিনিই তো মাথায় ছিলেন। ফলে বুঝে নিন, এইসব জনগণকে ডেকে নিয়েছে শহীদদের সামনে শ্রীখণ্ডী বানিয়ে 21শে জুলাই সরাসরি আপনারা যা করতে চাইছেন সেটা আজকে আপনার নেত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। তাই এই হোলি ওয়ার নাম দিয়ে আপনারা যে আক্রমণ চালানোর পরিকল্পনা করছেন, ভারতীয় জনতা পার্টি তার সাধারণ কর্মী, যে লোকগুলো ঘর ছাড়া হয়েছে, যাদের কাজ চলে গেছে, যারা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেছে, আর কি ধরনের অত্যাচার করলে আপনাদের মানসিক শান্তি এবং শারীরিক শান্তি আসবে সেটা আমি জানতে চাই। আমি উত্তর নেবো বৈশ্বনাথ বাবু আপনার কাছ থেকে। বৈশ্বনাথ বাবু উত্তর নেবো। শঙ্কুদেব পণ্ডা যে গুরুতর এটা অভিযোগগুলো কোনো করছে, পথসভা নয়, এটা পথসভা নয়। আগে কি বলতে চাইছেন? মানে এখানেও বলতে দেবেন না, এখানেও এটা জিহাদ? যদি talk show মানে হয়, আপনি কি এখন থেকে আপনি জিহাদ করে আপনার দিলেন? মতো হয় না। না টকশোর আপনি ব্যাকরণ আমি আপনার কাছে শিখতে চাই না। আপনি যার বাড়ি জ্বলে না, অদ্ভুতভাবে- যারা খেতে পায় না, তারা আপনি তো ব্যাকরণ মেনে কথা প্ররোচনার বলে না। কথাবার্তা বলছেন। আপনি যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতেন তখন আপনি ব্যাকরণ মেনে কথা বলতেন না। আগে আপনার দল আপনি ব্যাকরণ মেনে কথা বলছে কিনা দেখুন। লজ্জা করেন আপনি তো আপনি কিসের জিহাদ প্ররোচনা করবেন? তৈরি করে লাভ কিসের নেই। জিহাদ? আপনি তো আপনি বলছেন বাংলার প্ররোচনা- উন্নয়ন হবে। একটা আপনি গণতান্ত্রিক কথাটা ব্যবস্থায় বুঝে না registered বুঝে political কথা party-র ঘোরানোর বিরুদ্ধে চেষ্টা কি করবেন না। ধরনের জিহাদ করতে চাইছেন? আমরা জানতে বারবার চাই আপনার নন কাছে, ভায়োলেন্সের কথা কেন বলে এই এসেছি। Arabic language ভারত ব্যবহার করছেন? সরকার একটা দেশকে রাজনৈতিক ডুবিয়ে দলের দিচ্ছে, বিরুদ্ধে। আপনারা তো দেশের বলেন আপনারা সম্পদ সাম্প্রদায়িক নন। বিক্রি করে আপনারা দিচ্ছে, তো সম্প্রদায়ের দেশে বাইরে থাকতে চান। মানুষের সংঘাত তৈরি করছে। হ্যাঁ, আপনারা এখানে দাঁড়িয়ে কেবলমাত্র রাজনীতি করার জন্য, বিভাজনের রাজনীতি করার জন্য এই কথাটাকে বলছেন নিয়ে আপনারা twist করছেন। করবেন কথা জিহাদ, twist আপনারা করার চেষ্টা করবেন শহীদ না। দিবসকে আপনারা জিহাদ দিবসে পরিণত কথা করবেন, twist- আক্রমণ আমরা করবেন বারবার বলছি আপনারা, অহিংসা। আমরা আক্রান্ত হব, আমরা করছি রাজনীতি। বিজেপি যে সরকার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে। কি দোষ যে করেছে? বিভাজনের নীতি, আপনাকে যে বেকারি আপনাকে সংখ্যা, ঘর তৈরির যে পয়সা দেশের দিয়েছে, আপনি সম্পদ নাম বিক্রি, বদলে দিয়েছেন তাই। দেশের যে অর্থনীতি বলছি ঘর তৈরির পয়সা দিয়েছে, আপনারা নাম বদলে নিজেদের নাম লাগিয়েছেন তাই। স্টিকার তুলতে হচ্ছে, এখন অসুবিধা হয়েছে তাই। পেট্রোলের জিএসটি আপনারা করবেন না, টাকা সেখান থেকে বাইপাস করে নিয়ে যাবেন তাই। নিজেদের উত্তরটা দিন। আগে আপনারা আগে নিজেদের গুলো হিসাব দিন। হিসেব দিচ্ছি তো, আগে নিজেদের গুলো আমরা হিসাব নিজেদের দিন। হিসেব দিচ্ছি বলেই তো আপনি হিসেব না দেওয়ার জন্য জিহাদ করছেন। হিসাব কিসের জন্য জিহাদ? এতগুলো টাকা নিয়েছে, 100 দিনের কাজ, কেন মানুষ টাকা পাচ্ছে না? কেন টাকা পাচ্ছে না? আপনি বলুন যে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির হিসাবটা দিন। কে কি করে চাকরি দেবো মশাই? 25% সেনাবাহিনীতে নেব বলে প্রসেস স্টার্ট হলো অগ্নিবীর, আপনি বলে দিলেন যে চাকরি দেওয়া যাবে না। না আমি একটা কথাতে আসি। আরে শুধু 80,000 জিহাদ কেন করবেন? আরে তার জন্য জিহাদ কেন করবেন? না, কেন আমি- ধর্মীয় লড়াই? এক মিনিট, কেন শোনো। কি হোলি ওয়ার হবে? আরে জিহাদ তো রাজনৈতিক লড়াই হবে। চাকরি দেবেন না, প্রতিবাদ হবে না। না বৈশ্বনাথ বাবু, বেকারি তৈরি বৈশ্বনাথ বাবু করবেন, শুনুন প্রতিবাদ হবে না। বৈশ্বনাথ বাবু দেশের এক সেকেন্ড সম্পদ বৈশ্বনাথ দা, প্রতিবাদ বৈশ্বনাথ দা হবে না। এক সেকেন্ড। এই প্রকাশ্য টেলিভিশন চ্যানেলে আমি একটা অনুরোধ করতে যাই আপনাকে, আপনারা কষ্ট করে এইসব জিহাদ ফিয়াদ করে লাভ নেই। কখন মারবেন আর কোথায় মারবেন বলে দিন, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনাদের সামনে গিয়ে দাঁড়াবো, আপনি মারবেন, আপনাদের মনে শান্তি হবে। আপনারা মুখে বলবেন যে ভাই আপনারা আক্রমণ করবেন না। আমাদের এখনো প্রায় 5,000 লোক ঘর ছাড়া, হাজার হাজার লোক বাড়ি ফিরতে পারছে না, দোকান বন্ধ করে রেখে দিচ্ছে, 200 জন কর্মী খুন হয়েছে, আর কত মানুষ আমাদের মারা গেলে আপনাদের জিহাদে সফলতা আসবে? কিভাবে আপনারা শান্তি আনবেন? আচ্ছা আমাকে একটা কথা বলুন। আচ্ছা এক সেকেন্ড বলছিলেন, এক সেকেন্ড লাস্ট প্রশ্ন। খুন বলে চালাতে আচ্ছা ঠিক আছে, একটা শেষ প্রশ্ন। আমি 30 সেকেন্ড শঙ্কুদেব পণ্ডা, 30 সেকেন্ড। আমি জানতে চাইছি সরাসরি বৈশ্বনাথ বাবুদের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনারা রাজনৈতিক সংগ্রাম বলতে পারতেন, আপনারা রাজনৈতিক আন্দোলন বলতে পারতেন, আপনি কেন জিহাদ বলেছেন? কেন তাতে সাম্প্রদায়িকতার অভিযোগ আমাদের বিরুদ্ধে তুলবেন আর প্রকাশ্যে দাঁড়িয়ে সরাসরি আপনারা সাংবাদিকতায় ঘুরিয়ে নাক দেখাবেন, উস্কাবেন? এর তো কোনো মানে হয় না। জিহাদ করবেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে,
জিহাদ করবেন একটা ইলেক্টেড স্টেট ন্যাশনাল গভর্নমেন্টের বিরুদ্ধে? এটা কখনো হতে পারে? জিহাদের মানে কি, কি অ্যাপ্রোচ, কাদেরকে বলতে চাইছেন, কাদেরকে নামাতে চাইছেন, কেন করতে চাইছেন এটা? বৈশাখ বাবু, এটার উত্তর নেবো আপনার কাছ থেকে। শঙ্কুদেব পান্ডা যা বলেছেন আমি তার পরিপ্রেক্ষিতে আপনার উত্তর দিচ্ছি। আপনারা কিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন? আমরা দেশের যে কেন্দ্রীয় সরকার, যাদের দায়িত্ব ছিল দেশের বেকার যুবকের চাকরি দেওয়ার, তারা চাকরি দিতে পারেনি। তার জন্য আমরা অহিংস পথে আন্দোলন প্রতিবাদের কথা বলেছি। আমরা বলেছি যে দেশের সম্পদ যারা বিক্রি করে দিচ্ছে বেসরকারীকরণ বিলগ্নীকরণ করে, তাদের বিরুদ্ধে আমরা লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে সেই জমায়েত থেকে আমরা শপথ দেবো যে আগামী দিন কেন্দ্রীয় সরকারকে আমরা পরাজিত করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অহিংস প্রক্রিয়ায় আন্দোলন তৈরি করব। না, কিন্তু আমার একটা প্রশ্ন, বেশ আমি একটু অনিন্দ বাবুর কাছে যাই। বৈশ্বনাথ বাবু, আপনারও সময় শেষ হচ্ছে, আমি একটু অনিন্দ বাবুর কাছে যাই। অনিন্দ বাবু, জিহাদ শব্দটার ডিকশনারিক্যাল মিনিং যাই হোক, আমি অন্য সমস্ত তাৎপর্য ব্যঞ্জনা বাইরে বার করে নিয়ে এসেও বলতে পারি যে এটা যুদ্ধ ঘোষণা। আমার প্রশ্ন ছিল যে ইতিমধ্যে এ রাজ্যের বিরোধী পক্ষ সম্মিলিতভাবে সবাই কম বেশি, কিন্তু যেহেতু প্রধান বিরোধী পক্ষ বিজেপি, প্রচুর মানুষ এখনো ঘর ছাড়া, ঘরে ফিরতে হচ্ছে তাদেরকে। 1 বছর পর যে দলের অধিকাংশ মানুষ ঘর ছাড়া এই রাজ্যে, বা প্রচুর মানুষ ঘর ছাড়া, সেই দলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণার প্রয়োজনটা কোথায়? আমি সেই বিষয়টা একটু বুঝতে চাইছি। আপনি কি তৃণমূল, যেহেতু আপনারা এই মুহূর্তে আপনাদের সম্মিলিতভাবে বিরোধী পক্ষের একটা অবস্থান রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আসছে, আপনি কি তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের এই অবস্থানটা বুঝতে পারছেন অনিন্দবাবু? না, আমি পরিষ্কার আপনাকে কয়েকটা কথা বলি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং বৈশ্বনাথ চ্যাটার্জি তৃণমূলের মুখপাত্র যিনি আছেন তার। আমি বলি মুকুল রায়, রাজীব ব্যানার্জি, জয়প্রকাশ মজুমদার, অর্জুন সিং, সব্যসাচী দত্তকে দিয়ে, বাবুল সুপ্রিয়কে দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে জেহাদ বা রাজনৈতিক লড়াই করতে পারে না। 1998-99 সালে যারা কয়লামন্ত্রী, রেলমন্ত্রী ছিল এনডিএ সরকারের সাথে, তারা কোনোদিন জেহাদ বা রাজনৈতিক যুদ্ধ করতে পারে না। যারা গুড বিজেপি ব্যাড বিজেপির তত্ত্বে বিশ্বাস করে, তারা কোনোদিন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে না। যাদের কাছে মনে হয়, যখন কৃষি বিল নিয়ে আমরা আন্দোলন করছি, এখানে বাংলা বন্ধ হয়েছে, সেই বাংলা বন্ধ ভাঙার জন্য যারা পুলিশ চালিয়ে দেয়, বিজেপির বিরুদ্ধে আমরা যে আন্দোলন করি, তাদের বিরুদ্ধে কোনোদিন রাজনৈতিক লড়াই করতে পারে না। দ্বিতীয়ত আমি আপনাকে বলি, দেখুন, একটা সময় 2004 সালে এবং 2006 সালে এই তৃণমূল কংগ্রেস বিজেপি হাত ধরাধরি করে ভোটে দৌড়েছিল। অতএব রাজনৈতিক লড়াই করতে গেলে আগে আপনাকে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে বিজেপির এনডিএটা আছে, এনডিএটাকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। মহাত্মা গান্ধীর থেকে নাথুরাম গডসের দলের সঙ্গে যারা জোট করে যারা ভোটে লড়াই করে, তারা আজ যাই করুক ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারবে না। তাদের এটা হচ্ছে একমাত্র গিমিক একটা, এবং রাজনৈতিক লড়াইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করে থাকেন তাই। এবার আমি বলি, দেখুন, গোয়া থেকে ত্রিপুরা প্রত্যেক জায়গায় বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে লড়ে, এবং বিজেপি যাতে সুইং করে, বিজেপি যাতে যেতে, তার জন্য উনি লড়াই করেন, এবং কংগ্রেস যেখানে শূন্য হয় সেখানে উনি চেষ্টা করেন। অতএব যারা সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্সের ভয়ে যারা ঘরে ঢুকে থাকে, তারা আর যাই করুক ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। কেন সত্তা থেকে মস্তিষ্ক থেকে মেরুদণ্ড সব ওই আরএসএস এর কাছে তাদের জমা দেওয়া আছে। যাদের কাছে আরএসএস জমা দেওয়া আছে, তারা তাদের মতো লড়াই করতে পারবে না। অনিন্দবাবু, লড়াইটা কে কিভাবে করবেন নিশ্চিতভাবে তার ব্যাপার, কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিশ্চয়ই একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লড়াই করবে না। আমার এখানেই প্রশ্ন, জিহাদ শব্দের আমি অন্য সমস্ত ব্যঞ্জনা বাদ দিলেও তার মধ্যে যে যুদ্ধ অংশটি অবশিষ্ট থাকে, সেটা কি গণতান্ত্রিক ব্যবস্থা একটি দল আরেকটি দলের বিরুদ্ধে লড়বার জন্য বেছে নিতে পারে? যুদ্ধ প্রয়োজন আছে কি কোনো? না, দেখুন, যুদ্ধের ব্যাপার না, এটা হচ্ছে আন্দোলন বা লড়াই। রাজনৈতিক যুদ্ধ এটা আপনি কি অন্য আঙ্গিকে দেখেন বা অন্য প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে দেখেন, তাহলে জিহাদ বলতে উনি কি মানে করেছেন আমি ঠিক বলতে পারবো না, তবে আমরা বুঝি এটা রাজনৈতিক লড়াই। আমরা জাতীয় কংগ্রেস করি, আমরা শূন্য, আমরা রাজনৈতিক লড়াইটা অনিন্দদা, রাজনৈতিক লড়াইটা অনিন্দদা একটু ডিস্টার্ব করছে। অনিন্দদা, রাজনৈতিক লড়াইটা রাজনৈতিক লড়াই, যে শব্দ বন্ধ, যে শব্দ বন্ধ। আরে ভাই, পলিটিক্যাল জিহাদ বলেনি, উনি লড়াই তো থাকবে। তোমাদের বিজেপির সাথে আমাদের রাজনৈতিক লড়াই থাকবে। আপনাদের তপন কান্দুকে মেরে দিল, আপনাদের তো বলা উচিত। না, আমরা তো বলছি যে ভারতীয় জনতা পার্টি সহ যত বিরোধী দল, যেখানে যেখানে বিরোধীরা তাদের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে, সেখানে তাদেরকে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করে দেওয়া হয়েছে। অতএব ভারতীয় জনতা পার্টি যে ডিএনএ তে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস সেই একই ডিএনএ তে বিশ্বাস করে। এবং এইসব টার্গেট করবেন না, কংগ্রেসের অ্যাপ্রোচ বলবেন না। কংগ্রেস যখন দেশ চালাতো, দেশটা পুরো বেঁচে দিয়েছিল। আপনাদের ইমার্জেন্সি মনে আছে? আপনারা কি করেছিলেন মনে আছে? আপনারা কথা বলছেন, বিজেপির
সময় আপনারা কি করেছেন ভুলে DNA যাবেন না। থেকে শুরু করে বড় সমস্ত বড় কিছু dialogue, তাতে DNA করে। নিয়ে আলোচনা। অতএব ভারতীয় আপনাদের পুরো জনতা DNA টা নষ্ট হয়ে গেছে বলে আজকে দেশটা সর্বনাশ হয়ে গেছে। শোনা যাচ্ছে না। আমি একটু পার্থবাবুর কাছে যাই। পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন। আরে তোমরা তো হাত ধরেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, সব তৈরি করেছেন। তোমরা তো হাত ধরেছিলে, আপনাদের হচ্ছে semi product। তোমরা তো ভুল বানিয়েছিলে, এক এক করে। তোমরা তো ভুল বানিয়েছিলে গুজরাট দাঙ্গার পর। আমার দেখুন ব্যক্তিগতভাবে আমার এবং আমার মনে হয় আপনাদেরও সামাজিকভাবে আপনারা যে রাজনীতি করুন না কেন, আপনাদের নিশ্চয়ই এটা আপনাদের কাছেও আকাঙ্ক্ষিত থাকবে যে আমাদের একজনের হাত আরেকজনের হাতে ধরাই থাকুক, রাজনৈতিক মঞ্চটা বিরোধিতার জায়গাতে থাকুক, কিন্তু সামাজিকভাবে আমরা হাতে হাত ধরেই থাকি। সেখানে এই যুদ্ধ আহ্বানের কথাটা আসছে বলেই এবং তাতে বিজেপি সিঁদুরে মেঘ দেখছে বলেই বিজেপি সভাপতি কথা বলছেন বলে আজকে আমাদের এই বিতর্কটা করতে হচ্ছে। পার্থপ্রতিম বাবু, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, এই জিহাদ শব্দ, তার ব্যবহার এবং তার থেকে বিজেপি যে সিঁদুরে মেঘ দিচ্ছে, এর কি কোনো রাজনৈতিক তাৎপর্য, কোনো বিশেষত্ব আছে বলে আপনার মনে হয়, নাকি নিতান্তই বিজেপি তিলকে তাল করছে? না দেখুন, আসলে এই যুদ্ধ সবই শব্দগুলো তো প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে এখন। যুদ্ধ, প্রেম, এই সমস্তটাই আমাদের রাজনীতিতে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়। একটাই কারণ, যেখানে সভাটা হচ্ছিল আসানসোল, আমি যতদূর, আমি পশ্চিমবঙ্গের বাইরে আছি আজকের, ফলে সেখানে দাঁড়িয়ে আমি যা বুঝতে পারছি যে এই যে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মানে যদি ওই স্থানীয় আসানসোলের ইকুয়েশন থেকেই ভাবি, যে কয়েক বছর আগে জিতেন তিওয়ারি নির্বাচিত বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি এখন সোজা চলে গেছেন বিজেপিতে। আর বছর কয়েক আগে নির্বাচিত সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয় সেখানকার, তিনি এখন সোজা খেলছেন তৃণমূল দলের জার্সি গায়ে দিয়ে। ফলে এই যে আমি বলছি যে আসানসোলের জনসভা এই কারণে খুব ইঙ্গিতপূর্ণ যে যুদ্ধ ঘোষণা, তাহলে যুদ্ধ কেমন হবে। ফলে এই যুদ্ধ রাজায় রাজায় যুদ্ধ, এবং সেই যুদ্ধের হচ্ছে যে আমি বলবো যে একটা খেলা মানে বিষয় থাকে। আমি মোর সিরিয়াস পার্ট যেটা আপনি আলোচনায় আনতে চাইছিলেন, যে এটা সত্যি যে গত পঞ্চায়েত নির্বাচনের পর গোটা রাজ্যে বিরোধী কর্মীরা এবং বিজেপি কর্মীরা তো বটেই, তৃণমূল এবং সিপিএম কর্মীরা যেভাবে তারা ঘরছাড়া হয়েছেন, মিথ্যা মামলা আটকেছেন, এমনকি তৃণমূল কর্মীরাও মারা গেছেন বহু ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছিল যে বিজেপি দল হিসেবে কতটা সত্যি সত্যি রিঅ্যাক্ট করতে চায়। আমি দেখলাম যে এটা যে তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীদের হত্যা করার অভিযোগ, আমার সেরকম হচ্ছে যে তৃণমূলের নেতারা তারা দল বেঁধে হচ্ছে যে যোগদান মেলা করছেন এবং সেখানে বিজেপির শিবিরে যোগদান করলেন। আমি এইটা দেখলাম। আবার উল্টোটা, যেখানে দেখলাম যে তৃণমূলের থেকে বেরিয়ে গেল এরা, প্রায় 150-র বেশি লোক, তারা গিয়ে ক্যান্ডিডেট হলো বিধানসভায়, তারা হচ্ছেন আবার দল বেঁধে বিজেপি হেরে যাওয়ার পর তারা ফিরছেন। ফলে এইখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে বিজেপি যদি তার কর্মীদের প্রতি আন্তরিক হতেন, তাহলে সেই তৃণমূলের নেতাদের তারা সাধনে গ্রহণ করতেন না যে তৃণমূলের বিরুদ্ধে তাদের এই অভিযোগ ছিল। ফলে এখানে আমি এই কারণের জন্য বলছি, মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আসলে বিজেপি এবং তৃণমূল এই রাজ্যে যে পলিসিটা নিয়ে চলছে, ধরুন বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে, তো আপনি প্রত্যেকে জানি যে কেন্দ্রে এমন একটা সরকার আছে, তারা নাকি রাজ্যে যদি না থাকে রাজ্যের উন্নয়ন হয় না। তৃণমূল কি অন্য কিছু বলে? যে তৃণমূল বলে যে রাজ্যে যেহেতু তৃণমূল আছে, অতএব গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা, পুরসভা কোথাও যদি অন্য কেউ থাকে তাহলে উন্নয়ন হয় না। আপনি যদি দেখেন যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা এই মুহূর্তে আসছে, যে মহারাষ্ট্রের যে চাপানুতর হচ্ছে, যে গৌহাটিতে একদল রয়েছে, বিজেপি হাওয়া দিচ্ছে কি দিচ্ছে না, আমি যে দল ভাঙানোর অভিযোগ, আপনি যদি বলেন এ রাজ্যেও দল ভাঙানোর অভিযোগ কি ভিন্নতর, তৃণমূলের বিরুদ্ধে সেই একই অভিযোগ এসছে, এবং এসছে মানে সঙ্গত কারণেই এসছে। আপনি যদি বলেন যে গত 7 বছর ধরে তৃণমূল, 10 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে, বিজেপি 8 বছরের ওপর, গভর্নেন্স ইজ এ কোয়েশ্চেন। ফলে গভর্নেন্স, অর্থাৎ যদি বিজেপির বিরোধিতা করতে হয়, বিজেপির সুশাসন বা বিজেপি শাসনের বিরোধিতা করতে হয়, তাহলে আপনাকে একটা সুশাসনের মডেল পশ্চিমবঙ্গে উপহার দিতে হতো। আজকের আমরা দেখছি যে রাজপথে দাঁড়িয়ে পড়ুয়ারা, শিক্ষিত পড়ুয়ারা যে পরিমাণ যে আন্দোলন করছে, আদালতের রায়ে 1 ডজন সিবিআই মামলা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে কয়েকজন হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখাতে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কিন্তু যেহেতু আমি আমাদের আজকের এই বিতর্কের প্রসঙ্গের বাইরে আমি যেন আরো একবার শঙ্কুদেব পান্ডার কাছে যাচ্ছি, হাত তুলছেন শঙ্কুদেব, 30 সেকেন্ড দেবো প্লিজ। পার্থদা বিশিষ্ট অধ্যাপক, এবং আমি জানি ওনার রাজনৈতিক ঘরানা এবং ধারণা বামপন্থী নির্ভর, বা উনি বামপন্থী। আমি পার্থদার কাছে এটা এক্সপেক্ট করি যে উনি যদি আমার নির্দিষ্ট বিষয়, আমার রাজনৈতিক যে ধর্ম বা অ্যাপ্রোচ, সেই নিয়ে যদি তিনি আলোচনা করেন, তাহলে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে যে শব্দবন্ধ প্রয়োগ করছেন, তাতে তিনি যে ধর্ম বা সম্প্রদায়ের দিকে ইন্ডিকেট করছেন, সেটা নিয়েও বামপন্থীরা সমালোচনা করবেন, এটা আমি আশা করেছিলাম। কিন্তু পার্থদা তার পুরো বক্তব্যে
একবারও এই জায়গার ধারপাশ দিয়ে গেলেন না, উল্টে তিনি রাজনৈতিক বিষয় দিয়ে এই চরম বিভৎস বিষয়টাকে অ্যাভয়েড করবার চেষ্টা করলেন। আমি পার্থদার কাছে অনুরোধ করব যে আপনাদের দলমত নির্বিশেষে যে সময় শেষ। ভয়ঙ্কর দিকে মুখ্যমন্ত্রী ইন্ডিকেট করেছেন হ্যাঁ। সেটাতে প্রতিবাদ করা উচিত। বেশ। কারণ আজকে উনি কিন্তু আমি উত্তর আসানসোলে এই কথাটা বলেননি পার্থদা, উনি বলেছেন 21শে জুলাই এর মঞ্চকে ব্যবহার করবেন, মানে বিষয়টা কলকাতায় আসবে, সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে, সারা বাংলার পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত মানুষ অ্যাটাক হবেন। বেশ। উত্তর দিনে আমি উত্তর নিই নামুন পথে। পার্থপ্রতিম বাবু, আপনাকে 30 সেকেন্ড দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এই কারণের জন্যই বলছি যে বামপন্থীরা কিন্তু শঙ্কুদেবও নিশ্চয়ই স্বীকার করবে যে এই রাজ্যে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে যে শঙ্কুর দলের সাম্প্রদায়িক রাজনীতি যখন হয়েছে তার বিরুদ্ধে, এবং তৃণমূলও সেই সাম্প্রদায়িক রাজনীতিকে যেখানে যেখানে তারা তোষণ করেছে সেই জায়গাগুলোতে হচ্ছে যে বারবার ভোকাল হয়েছে। ফলে এই প্রশ্নে আমি বলছি যে বামপন্থীদের ভূমিকা কিন্তু মানে ইকুইভোকাল, মানে দুজনের ক্ষেত্রেই আমরা হচ্ছে যে সমানভাবে বিরোধিতা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিছুতেই এই ধরনের বক্তব্যগুলোকে মায় তুতু এই মডেলটার মধ্যে যাতে না যায়, এইটার সম্পর্কে সচেতন থাকা দরকার। কারণ আমাদের রাজ্যে অনেক বেশি বার্নিং ইস্যু কিন্তু এই মুহূর্তে অনেক কিছু রয়েছে। ফলে এখানে রাজভবন, রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আমি বলছি যে তিনি প্রধান শাসক দলের নেত্রী, আগে এটা অপস্ত করুন পার্থদা, সেটাকে এটা আগে প্রতিবাদ করুন। রাইট, আমি তো বলছি যে তৃণমূল তোষণের আমি রাজনীতি বহু রাজনীতির ক্ষেত্রে প্রসঙ্গ করেছে। বাদ দিলেও আমরা পার্থদা তার আপনি ক্ষেত্রে বিশিষ্ট বলেছি। অধ্যাপক, হ্যাঁ। বাংলার বুদ্ধিজীবীদের হ্যাঁ। এটা মানা উচিত, এই ধরনের অ্যাপ্রোচ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আমি আপনার সাথে সহমত হয়ে বলতে পারি যে যে কোনো ধরনের ভাষা মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, যখন ব্যবহার করবেন এবং এটা হচ্ছে আমাদের সম্প্রীতির বিরুদ্ধে যদি যায়, সেটার বিরুদ্ধে হচ্ছে সবসময় আপনি থাকবে। মনে করেন না এটা যায়নি? কোনো সম্বন্ধ নেই। আপনি মনে করেন না হ্যাঁ, জিহাদ আমি বলছি ঘোষণাটা সম্প্রীতির আবার বিরুদ্ধে বলছি। নয়, রাজনৈতিক সংস্কৃতির আবার বিরুদ্ধে বলছি যে নয়, এটা নিয়ে- বাংলায় এটা সরাসরি নিয়ে রাজনীতি আক্রমণের হচ্ছে। ইন্ডিকেশন নয়। জেহাদ না, জেহাদ শব্দটা নিয়ে আপনিও রাজনীতি করছেন, ভিন্ন পক্ষ রাজনীতি করছে, আমি দুপক্ষই রাজনীতি করছে। করছি না, আমি বলছি এটাই হচ্ছে যে ইন্টারেস্টিং। আপনারা এটা রাজনীতি আমি করে আপনি যাচ্ছেন, আমি বলছেন, আপনাকে fact বলছি। পার্থপ্রতিম বাবু বলছেন দুপক্ষ এই শব্দটাকে কেন্দ্র করে রাজনীতি করছেন। সত্যি কি রাজনীতি হচ্ছে? সত্যি কি তিলকে তাল করা হচ্ছে? নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন আর বিজেপি বা তার কি মানে করছে? আমি একটা তৃতীয় পন্থা খোঁজবার জন্য, তৃতীয় একটা মত নেওয়ার জন্য নির্মলা বাবুর কাছে আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। আমি সরাসরি নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলা মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন। নির্মলাবাবু, এইসব শব্দের ব্যবহার সাধারণভাবে ভারতীয় রাজনীতিতে আমি খুব একটা শুনিনি। আমার অভিজ্ঞতা যদিও আপনার তুলনায় অনেক কম, কিন্তু তবুও আমি খুব একটা শুনিনি। সাধারণভাবে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এইসব জায়গায় এইসব শব্দের ব্যবহার রয়েছে। এই শব্দের আমি যেটা বলছিলাম যে যাবতীয় ব্যঞ্জনা যদি বাদও দিই, তবু যুদ্ধ শব্দটা এখান থেকে আলাদা করা যায় না। এখন ইতিমধ্যেই যথেষ্ট কোণঠাসা, ইতিমধ্যেই যথেষ্ট ঘরছাড়া, ইতিমধ্যেই যথেষ্ট আক্রান্ত একটি বিরোধী পক্ষ নাম করেই যখন বলছেন বিজেপি, তখন তাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা বলতে ঠিক কী বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমার প্রশ্ন ছিল। পার্থপ্রতিম বাবু বলছেন দুপক্ষই একটা শব্দ ঘিরে রাজনীতি করছেন, কোনো এক পক্ষ বলছেন অপর পক্ষ তিলকে তাল করছেন, আরেক পক্ষ বলছেন যে না, এটা আসলে তাদের প্রতি শারীরিক আক্রমণের আরেকটা আগাম ধাপ জানিয়ে রাখা, ঘোষণা করে জানিয়ে রাখা। আপনার কি মনে হচ্ছে নির্মলবাবু? মমতা খুব চাপে আছে, বুঝলেন। ত্রিপুরার নির্বাচনের পরে, ত্রিপুরার নির্বাচন, উপনির্বাচনের পরে মমতা যথেষ্ট চাপে পড়ে গেছেন বলে আমার ধারণা, এবং যার ফলে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য উনি এই ধরনের শব্দ ব্যবহার করছেন। 21শে জুলাই এখানে যারা আছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বৈশ্বনাথবাবু বলতে পারবেন, কারণ উনি তখন ছাত্র পরিষদে ছিলেন যতটুকু আমার মনে পড়ছে। উনি তখন ছাত্র কংগ্রেস করতেন, আর মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেস করতেন। সুতরাং আমি 21শে জুলাই কভার করেছি, আমি 21শে জুলাই দেখেছি। 21শে জুলাই একটা দেনা পাওনার দিন ছিল না মমতার কাছে বহুদিন, আর 21শে জুলাই একটা শপথের দিন। মমতা সেই শপথটা নিতে গিয়ে এই ধরনের একটা ভাষা ব্যবহার করেছেন, জিহাদ। আপনার হয়তো মনে থাকবে যে মমতা মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল। মমতা যখন কিছু করেন, এরকম একটা উচ্চ গ্রামে কিছু বাঁধার চেষ্টা করেন। এই মৃত্যু ঘণ্টা সিপিএম এর বাজিয়েছিল, এবং সেই মৃত্যু ঘণ্টা সত্যিই ঘণ্টা হলো 2011 সালে। সেটা 90 সালের ঘটনা, আমি তখন ছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানেও উনি মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন। যাই, কারণ উনি ওটা ওনার একটা, যখন উনি কোনো জিনিস ফোর্সফুলি করার চেষ্টা করেন, তখন এই ভাষাগুলো উনি ব্যবহার করেন। এবং এটা আমার ধারণা, এই ব্যাপারটা, এই যে জিহাদ কথাটা ব্যবহার করেছেন,
এই কথাটা দেখুন, মমতা আপনি যদি খুব দেখেন, ঘরে বাইরে ভীষণ চাপের মধ্যে রয়েছেন। আমি প্রথমেই বলেছি, তার ডেলিগেশন পৌঁছে যাচ্ছে গভর্নরের কাছে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার জন্য। এরকম ঘটনা আমরা সাধারণত দেখি। ঠিক আছে, যে কোনো কারণেই হোক মমতার উপর একটা বাড়তি চাপ রয়েছে। যেরকম একসময় জ্যোতিবাবুকে বলা হতো সে কংগ্রেসের বদলি মুখ, বুদ্ধবাবুকে বলা হতো আডবাণীর বদলি মুখ, মমতাকে অনেকে বিরোধী, অবিজেপি বিরোধী, তারা বলছে তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহর বদলি মুখ। এই জায়গা থেকে মমতা একটা ভীষণ রকম প্রেশারের মধ্যে রয়েছে, তার একটা আইডেন্টিটি ক্রাইসিস কাজ করছে। সুতরাং সেইটা করতে গিয়ে মমতা হয়তো এই ধরনের ভাষা ব্যবহার করছেন যাতে কর্মীদের মনোবলটা উচ্চ গ্রামে বাঁধতে পারে। কিন্তু আমার ধারণা এই যে ভাষাটা ব্যবহার করলেন, এই ভাষাটার এখন মমতা যখন মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন তখন দেশ জুড়ে এই জিহাদ কথাটা অতটা আসে না। এখন এই জিহাদ কথাটা এমন ভাবে এসেছে, এই কথাটার একটা অন্যরকম মানে হয়ে যেতে পারে। যেটা শঙ্কুদেব বাবুরা বলছেন, যেটা সুকান্ত বাবুরা বলছেন, যেটা থেকে একটা ডাইরেক্ট আক্রমণের ব্যাপার এসে যেতে পারে। কিন্তু আমার সাংবাদিক হিসেবে আমি মমতাকে বহুবারই দেখেছি এই ধরনের উচ্চগ্রামে কথা বলা, এটা ওর অভ্যেসের মধ্যে, এবং ও এই ধরনের কথাই বলে। ধরুন না হলে কেউ পুলিশকে বলে চাপকে সোজা করে দেবো, ঠিক আছে, এরকম ব্যুরোক্রেটদের বলে, কারণ ও ওই ধরনের কথা বলেই অভ্যস্ত। এবং এখন এই কথাটা আপনার কাছে আনপার্লামেন্টারি মনে হতে পারে। আমি কিন্তু সাংবাদিক হিসেবে, হয়তো সুকান্ত বাবুরা এটা সিঁদুরে মেঘ দেখছে, কিন্তু আমি দেখছি মমতার ক্রাইসিস। মমতা কোথাও এটা স্লিপ করছেন, ত্রিপুরার পরে স্লিপ করছেন। তার বিরুদ্ধে বহু রকমের অভিযোগ আসছে গোয়া নির্বাচনের পরে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ইউজ করা হয়েছে এই নিয়ে অনেক রকম কথা হচ্ছে। তো উনি বহু রকম, তারপরে ওনার নিজের দলের মধ্যে বহু সিবিআই, ইডি, বহু রকম এজেন্সি কাজ করছে। সো একটা কথা ঠিক, এই কথাটা আমার মনে হয় একটা মনোবল বাড়ানোর কথা। এর সঙ্গে আমার কোনো শপথ কিংবা কোনো এর ভেতর কোনো গুরুত্ব আছে বলে আমি দেখি না। এটা পরিষ্কার কর্মীদের ভেঙে পড়া মনোবল তৈরি করার জন্য হয়তো বা মমতা ব্যবহার করেছেন। ডাইরেক্ট অ্যাটাকের কোনো আমি সম্ভাবনা অন্তত দেখি না। শঙ্কুদেব পান্ডা হাত তুলছিলেন, শঙ্কুদেব পান্ডার কাছে আসবো, তারপর বৈষ্ণব বাবুর কাছে যাবো। শঙ্কুদেব 30 সেকেন্ড। প্রথমেই নির্মাল্যদার এই বক্তব্যকে আমি সমর্থন করতে পারছি না, কারণ তিনি আমাদের যদি খতিয়ে দেখেন, একের পর এক কর্মী খুন হয়েছেন, এই পরশুদিনও একজন কর্মী গুলি খেয়েছেন। ফলে সর্বোচ্চ স্তর থেকে যখন এই ধরনের কমিউনিকেশন আসে তখন আতঙ্কের জায়গা তৈরি হয়, এবং আমরা এটা নিয়ে রীতিমতো আতঙ্কিত এবং চিন্তিত। আমি 30 সেকেন্ডের মধ্যে আর মাত্র 15 সেকেন্ড পাবো, তাতে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে চাই। আমার বিনীত আবেদন, আর তৃণমূল নেতা নয় কিন্তু, অ্যাডভোকেট বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে, যে আগামী দিনে 21শে জুলাইয়ের এই জমায়েত যেখান থেকে জিহাদ হতে পারে, আমরা খুন হয়ে যেতে পারি, সেই সভা বন্ধ করার জন্য আমরা কোর্টে যেতে চাই। আপনি যদি অ্যাডভোকেট হিসেবে ব্রিফটা গ্রহণ করেন, তাহলে যা আপনার পারিশ্রমিক হবে তা আমরা দিতে তৈরি আছি। না, আমি বৈশ্বনাথ বাবুর উত্তর নেব। বৈশ্বনাথ বাবু, শঙ্কুদেব পান্ডার আহ্বান তো আছেই, কিন্তু যে কথাটা নির্মলবাবুর মতো প্রবীণ সাংবাদিকরা বলছেন যে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই হয়তো বলা, এবং সত্যি কি মৃত্যুঘণ্টা আসলে কোনো নির্দিষ্ট করে ব্যক্তির উদ্দেশ্যে বলা মৃত্যুঘণ্টা তা তো নয়। সেই সৌজন্যের সীমারেখা কোনোদিনই রাজনীতি অতিক্রম করে না। কিন্তু আজকের দিনে, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাটা বলা বোধহয় কোথাও রাজনৈতিকভাবে বিজেপির হাতে অস্ত্র তুলে দেওয়া হতে পারে। বৈশ্বনাথ বাবু। না, নির্মল্যবাবুকে আমি চিনি, উনি কাগজের সাংবাদিকতা করতেন, আমাদের আশুতোষ কলেজেই পড়তেন, আমি চিনি না এ তো নয়। তো উনি কি রাজনীতিতে এই যে জিহাদ ঘোষণা করা, একটা প্রতিবাদ করা, একটা প্রতিরোধ করা, একটা গণপ্রতিরোধ গড়ে তোলা, বিজেপির যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার করা, এটা গিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন সেটাকে বিজেপি টুইস্ট করতে পারে। বিজেপি তার রাজনৈতিক স্বার্থ আছে যে এই কথাটাকে বলে যদি অন্যভাবে কিছু ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু আমি একজন সাংবাদিকদের কাছে এটা কোনো নতুন শব্দবন্ধ বলে আমার মনে হয় না। তবু আমি আপনাকে বলছি, আমরা অহিংসায় বিশ্বাস করি এবং আমরা মনে করি যে অহিংস পথেই এর প্রতিবাদ দরকার। আমি অনেকের অনেক কথা উঠে এসছে, অনেক কথাই উঠে এসছে। আমি শুধু একটা কথা বলি যে অনেক প্রসঙ্গ করেছেন, তাহলে কেন এই প্রসঙ্গটা উঠছে না যে বিজেপির নির্বাচন আসলেই মানুষকে ইন্ডিউস করে,
বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, আরে 15 লক্ষ বৈশাখ টাকা কি প্রত্যেকের সাজেশন অ্যাকাউন্টে লিখে দেবো, নিয়ে এসছেন বিদেশ নাকি? থেকে কালো প্রতি টাকা 5 উদ্ধার মিনিটে করে একটাই দেবো। লাইন বলে এই যাচ্ছেন, জিনিসগুলো আমার কেসটা নেবেন কিনা দেশের বলুন, সম্পদ বিক্রি যেখান করে থেকে দিয়ে- জিহাদ ঘোষণা করবেন একটা রেজিস্টার্ড ভারতবর্ষের সবথেকে বড় আরে রাজনৈতিক অদ্ভুত দলকে কথা চেঁচাচ্ছেন আক্রমণ করা কেন? হবে, বিঙ্গাল আরে রাইয়াল আপনি- লড়বেন কিনা আপনি বলুন, আপনার কথা যে সেই বলবেন। জিহাদ আরে ঘোষণার আপনার সভা কথা বন্ধ বলবেন। করবেন কিনা বলুন। বৈষ্ণব বাবু দূরে আছেন, প্লিজ এক এক করে। মানে আমি রাজনৈতিক ভাবে প্রতিবাদ করতে, তো প্রতিবাদের প্রচারে আমার 200টা লোক খুন হয়ে যাবে আপনার প্রতিবাদের চোটে, স্বার্থ বিরোধী আপনার প্রতিবাদের চোটে আমার লোক মারা যাবে, মেরে টাঙিয়ে দেবেন। না, না, এইসব তিলোচন কথা বলে মাহাতো থেকে শুরু করেছে, আর জল ঘোলা করার তিলোচন চেষ্টা মাহাতো করবেন না। কতগুলো মামলা এইসব আছে? মিথ্যা কথা কেন অনেক মুক্তা বলেছেন। মণ্ডল ভোট পরবর্তী অনেক হিংসার জন্য মিথ্যা যাচ্ছেন না বলেছেন। সিবিআইয়ের কাছে? লাভের লাভ তো কেন কিন্তু পালিয়ে হয়নি। বেড়াচ্ছেন? আর কেন আপনারা পরস্পরের কিসের বিরুদ্ধে জন্য অভিযোগ? চাপে থাকবো? কেন বিশ্বজিতের বাড়ি ছেড়ে নির্বাচনে তো লাভ কেন করতে বেড়াচ্ছেন? পারলেন না। প্রধানমন্ত্রী তো ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন, আতঙ্কিত আছি। অমিত শাহ তো এসেছিলেন। দেখুন বৈশানদা, আপনারা তো বিপ্লব আরে, করে আজ ত্রিপুরা নির্বাচন গেছিলেন, করেছিলেন। নোটার সাথে লড়াই আজ করছেন। সামরিক বাহিনীকে এখানেও নিয়ে আপনারা এসেছিলেন করবেন, তো। একটু অপেক্ষা করুন, মানুষ বুঝে গেছে আপনাদের ছক। আপনারা তো আপনাদের অবস্থা তার জন্য দেখেছি। জিহাদ কেন? তার জন্য আপনারা আক্রমণ এইসব কেন? বলে জল ঘোলা তার করার জন্য চেষ্টা আমাদের মেরে করে ফেলবার চেষ্টা কেন? আরে প্রতিবাদ, প্রতিবাদের ভাষা কখনো জিহাদ হয়? আপনি হোলি ওয়ার এটার নাম। কথা ঘুরিয়ে দেওয়ার প্রতিবাদের ভাষা কখনো যুদ্ধ হয়? হতে পারে। বাবা যুদ্ধ আপনি- কেন? হ্যাঁ, আপনি- আরে রাজনৈতিক যুদ্ধ বলুন। আপনি ঘোরাতে আরে চাইলে আমি ঘোরাতে দেবো না। জিহাদ ঘোষণা কেন আপনি করবেন? ঘোরাতে চাইলে হ্যাঁ, কানাইয়া আপনি ঘোরাতে কুমারের পারবেন মতো না। approach। তিলকে আমি তাল এক এক করে করবেন টুকরে না। টুকরে জ্ঞানের আপনি মতো তিলকে অ্যাপ্রোচ তাল করার নিচ্ছেন, চেষ্টা করবেন কেন না। নিচ্ছেন? মানুষ জানে বলছেন, আমি একটা ছোট্ট কথা আপনাদের বলবো। আপনাদের বলছেন, এই- এক মিনিট। এই চালাকি বলছেন, আমরা একটা অনেক ছোট্ট ধরে গল্প ফেলেছি। বলবো, একটা ছোট্ট এই গল্প। ধূর্তগিরি করবেন না। আচ্ছা ধূর্তগিরি করবো না, শুনুন না, একটা ছোট্ট গল্প বলবো। আবার একজন গল্প? লোক কোন এখন ভাষায় গল্প কথা বলে দাদুর বুঝেছেন না? আসলে শুনুন না গল্প বলছেন, দাদুর ভালো আসলে লাগবে, যান। মন ভালো হবে, শুনুন না। একটা লোক কোন আপনি ভাষায় কথা গল্প বলে এটা দাদুর ধরা আসলে যাচ্ছে না, যাবেন। তো রাজা বললেন যে এর ভাষাটা কি বার করতে হবে। গোপাল ভাঁড় গিয়ে তাকে ধাক্কা দিয়ে দিল, তখন সে উড়িয়া ভাষায় প্রথম রিয়াকশন দিল, তার থেকে বোঝা গেল সে উড়িয়া ছিল। ঠিক তেমনি আপনারা মঞ্চে দাঁড়িয়ে ঠিক যে ভাষায় আক্রমণ করছেন তাতে বোঝা যাচ্ছে যে আপনাদের লুকোনো টেন্ডেন্সি কি, আপনারা ঠিক আপনি জিহাদ বললে কেন তো করতে হবে না। চাইছেন। গল্পটা বোঝা গেছে? মানুষ আমাদেরও ভালো ছেলে, লাগেনি? আপনাদেরও ভালো লাগছে না? ছেলে। নাকি বুঝতে পারছেন না? আপনারাও ছেলে, নাকি explain করবো? আমাদেরও ছেলে, বিজেপি কেও ছেলে, না, আমি একটু আমি তো নির্মল আপনাকে চিনতে পারছি না। নির্মল বাবু হাত তুলছেন, অনিন্দ বাবু হাত তুলছেন। আমি প্রথমে একটু অনিন্দ বাবুর কাছে আসি। অনিন্দ বাবু, বৈশানব বাবু, আমি একটু অনিন্দ বাবুর কাছে আসি। অনিন্দ রায়চৌধুরী কংগ্রেসের তরফ থেকে রয়েছেন। অনিন্দ বাবু প্লিজ বলুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দবন্ধটাকে ইচ্ছে করেই বলেছে এটা কোনো স্লিপ আউট টাং না, যাতে এই শব্দবন্ধটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা মেকি লড়াই তৈরি করতে পারে এবং রাজনৈতিক মহলে তার জন্য একটা এটা আমি objection করতে বাধ্য হচ্ছি। অবজেকশন আপনি করতে পারেন, আপনি অবজেকশন করতে পারেন, আমার বলার কর্তব্য আমি বলবো না, আমাকে বলতে দিন, আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করার পর আপনি বলুন। আমি আরো সময় দেব, আমাকে শেষ করতে আরো দিন, সময় দেব 30 অনিন্দ সেকেন্ড বাবু, আমায় আমি দিন। আরো সময় দেব, কিন্তু আমার একটাই অবজেকশন। আমি অবজেকশনটা জানিয়ে রাখি। না, আমার অবজেকশনটা জানিয়ে রাখতে দিন। আপনার রাষ্ট্রপতি নির্বাচন লড়বেন তৃণমূলের প্রার্থীকে সঙ্গে নিয়ে, আর বলবেন তৃণমূল বিজেপি মেকি লড়াই, এই দুটো একসঙ্গে হয় না। যে কোনো একটা রাষ্ট্রপতি নির্বাচন লড়বেন একসঙ্গে, তখন বলবেন তৃণমূল আন্তরিক, আর এখন বলবেন তৃণমূল বিজেপি মেকি লড়াই, কি করে হয় দুটো একসঙ্গে? সঙ্গে পার্লামেন্টে কোনো বিতর্ক করেনি। না, যখন কৃষি বিলের বিরুদ্ধে বাংলায় অরিন্দ বাবু, না, আমি এই উত্তরটা পাচ্ছি না, এই উত্তরটা পাচ্ছি না, এই উত্তরটা পাচ্ছি না, এই উত্তরটা পাচ্ছি আচ্ছা না। ঠিক আছে অনিন্দা, অনিন্দা তোমার কাছে আক্রমণ করার জন্য আক্রমণ করছেন। অনিন্দা একটা যশবন্ত সিংহের মানে মেনে নেবেন না, এইটা মানতে পারছি না, এইটা মানতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি না, এইটা মানতে পারছি না। অনিন্দ বাবু, একটা প্রশ্ন আছে, শঙ্কুদা কিছু বলছেন। অনিন্দা আপনার কাছে কিছু বিনীতভাবে একটা প্রশ্ন আছে। আমার বক্তব্য হচ্ছে অনিন্দা, যশবন্ত সিনহার ব্যাপারে যেমন আপনারা ঐক্যমত্য হয়েছেন, আপনারা যেমন প্রার্থী দেননি সমর্থন করেছেন, নেক্সট প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটের ব্যাপারে কি ডিল হয়েছে একটু বলবেন? আপনাদের ক্যান্ডিডেট হবে না তৃণমূলের ক্যান্ডিডেটকে সমর্থন আজকে তো এটা নিয়ে বিতর্ক না শঙ্কুবাবু, যেদিন এটা নিয়ে বিতর্ক হবে নিশ্চয়ই আপনাকে উত্তর দিয়ে দেবো। আমি আপনাকে বলছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপ আউট টাং না, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকৃত শব্দবন্ধ, যে শব্দবন্ধ নিয়ে বিজেপি আর তৃণমূল নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করতে পারে। প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটটাও সেট করে নিয়েছেন নাকি লতায় পাতায়? ফ্রন্ট আর কংগ্রেসের ভোট ব্যাংকটা যাতে শেষ হয়ে যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপিরই দোষর। আমি নির্মলা বাবু এবং পার্থপ্রতিম বাবুর কাছে আছি। নির্মলা বাবু হাত তুলছিলেন প্রথম। নির্মল বাবু আপনি বলুন কি বলতে চান, তারপর আপনার কাছেও আমার একটা প্রশ্ন আছে। নির্মলা বাবু সংক্ষেপ। না, আমার একটাই প্রশ্ন বৈষ্ণববাবুর কাছে, ওনাকে জিজ্ঞেস করুন, এটা কি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো শব্দ ব্যবহার করেন খুব ভেবেচিন্তে কনসিয়াসলি ইউজ করেন একদম এবং একদম তাৎক্ষণিকভাবে করেন, ঠিক আছে? তার একটা তাৎক্ষণিক ফল আছে। এটা কি ত্রিপুরার কাউন্টার? ত্রিপুরাতে ভরাডুবি যে হয়ে গেলেন ওরা,
সেইখানে কর্মীদের মনোবল তোলার জন্য এই জিহাদ কথাটা ব্যবহার করলেন, না জিহাদ কথাটা সত্যিই ব্যবহার করতে চাইছেন অন্য কোনো কনোটেশন দিয়ে, সেটা বৈষ্ণববাবুকে বৈশ্বনাথ বাবু, নির্মলা বাবুর প্রশ্নের উত্তর নেবো আপনার কাছ থেকে 30 সেকেন্ড, তারপর আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, আমি 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 পরিষ্কার প্রথম থেকে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন প্রতিবাদের কথা, এবং আমরা নন ভায়োলেন্সে বিশ্বাস করি। আমরা প্রতিবাদ করব, গণতান্ত্রিক প্রতিবাদ, মানুষকে লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে, মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই মুহূর্তে আমরা যা জমায়েত করতে পারি বাংলার মাটিতে, পশ্চিমবাংলায় অন্য কোনো রাজনৈতিক দল এত মানুষকে জমায়েত করতে পারে না। এই প্রতিবাদের ভাষা আমরা পৌঁছে যাব ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। জনগণকে নিয়েই গণ আন্দোলন আমরা তৈরি করব, যেভাবে সিপিএম কে হারিয়েছি ঠিক সেইভাবে আমরা বিজেপিকেও। সময় শেষ, আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাবো। পার্থপ্রতিম বাবু, আপনার জন্য 30 সেকেন্ড। পার্থপ্রতিম বাবু, আপনার জন্য। হ্যাঁ, আমি অনির্বাণ, এই ভাষা নিয়ে আলোচনাটা আমরা অনেক আগেও করেছিলাম, বিশেষত যদি আমরা সত্যি সিরিয়াস হই যে এই ভাষাগুলো কিভাবে প্রভাব বিস্তার করে রাজনীতিতে। যখন দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে পোশাক দেখলে বোঝা যায় যে আন্দোলন করছেন কারা, অথবা দেশের কেন্দ্রীয় মন্ত্রীরা যখন বলতে পারেন যে সিএএনআরসির বিরুদ্ধে আন্দোলন দিল্লির রাজপথে যখন হয়, যে গলিমার দেশকে গদ্দারো কো গলিমারো সালেকো, আমি তো এই অধ্যায়গুলো আমরা রাজনীতিতে দেখে এসেছি যে এগুলো তো মেরুকরণের ব্যবহৃত হয়েছে। ফলে যদি নিন্দা করতে হয় আপনি নিন্দাটা শুরু করুন ওখান থেকে। এবং এটা ঠিক যে আজকে অনিন্দ যেটা বলছিলেন যে এই রাজ্যে অপ্রাসঙ্গিক হচ্ছে যখন বিজেপি, সেটা খানিকটা প্রাসঙ্গিক হয়ে যেতে পারে এই ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে। এটা কে কি চাইছেন আমার জানা নেই, এইটুকু বলতে পারি। বেশ, কোনো মতেই জেহাদের বিরুদ্ধে একটাও কথা বলবেন না, কারণ তোর সিকিউর 30% ভোট ব্যাংক আছে বলে। উনি কোনোভাবেই ওই ব্যাংকটাই আপনি কি 10% টার্গেট করছেন নাকি বালিগঞ্জ নির্বাচনের পর থেকে? সেজন্য আপনি কোনোভাবেই এই সাবজেক্টের উপর কিছু বলতে চাইছেন না। আমরা আশ্চর্য হয়ে যাই। আপনি তো সিপিএম বা বামপন্থী হওয়ার আগে একজন অধ্যাপক, মাননীয় অধ্যাপক হিসেবে তো বলবেন যে সরাসরি রাজ্যের একজন সর্বময় নেত্রী শাসক দলের তিনি বলছেন হোলি ওয়ার চালু করে দেবেন, তিনি বলছেন জিহাদ ঘোষণা করে দেবেন। আর 200 জন মারা গেছে, আমরা আতঙ্কিত। ওদের দলেরও তো 50-60 জন খুন হয়েছে। রাজ্যে কি এই ধরনের প্রভোকেশন ভবিষ্যতে বিপদ করবে না? ইভিএম বক্সের বাটন হিসেবে দেখবেন না, এটাই মুশকিল হয়ে যাচ্ছে আপনাদের প্রত্যেকে, যে বিভাজনের রাজনীতি করতে করতে। বিভাজনের রাজনীতি কেন? আমরা তো বিভাজিত হচ্ছি বারবার, আমরা তো আক্রান্ত হচ্ছি। এখানে বিভাজনের রাজনীতি যিনি করছেন তার বিরুদ্ধে আপনি কিছু বলছেন না, আপনারা কিছু বলছেন না, আপনাদের কোনো রিঅ্যাকশন নেই। সিঙ্গেল পয়েন্ট এজেন্ডাতে আপনারা অপারেট করছেন। বিজেপির থেকে যদি হাত বাড়িয়ে তৃণমূলে লোক ঢোকে প্রত্যেকদিন, আমাদের রাজনৈতিক দলের প্রসঙ্গ এলে অন্তত আমি একেবারে সময় শেষ। একেবারে সময় শেষ। ওয়ান লাইনার প্লিজ। আচ্ছা, একেবারে ওয়ান লাইনার, মানে ওয়ান লাইনার প্লিজ, ওয়ান লাইনার। অনিন্দ বাবু, ওয়ান লাইনার। ডিএনএটা তৃণমূল আর বিজেপি দুটো দলই আছে, তাই ওদের মধ্যে মেকি লড়াইটা চলছে। তাই যশবন্ত সিনহাকে আপনারা মেনে নিয়েছেন। নির্মলা বাবু, শেষ, ওয়ান লাইনার, ওয়ান লাইনার। বলুন বলুন। আমার প্রশ্ন ছিল, আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে সত্যি বিজেপি তিলকে তাল ভাবছে কিনা বা করছে কিনা। দেখুন, বিজেপি এটাকে তিলকে তাল ভাবছে না, কারণ বিজেপি কাছে এটা একটা নিজের অস্তিত্বের লড়াই, পাশাপাশি মমতার কর্মীদের মনোবল বাড়ানোর লড়াই। সুতরাং এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা বিজেপির কাছে একটা খুব ইম্পর্টেন্ট লড়াইয়ের জায়গা। তার কারণ বিজেপি কিংবা তাদের নেতারা জিহাদের বিরুদ্ধে ভীষণ রকম সেনসিটিভ। ঠিক তেমনি ভাবে মমতা এই কথাটা ব্যবহার করেছে, সেটা মানে একটা জেনারেল কনোটেশন হিসেবে প্রতিবাদ, লড়াই লড়তে হবে। আমার সময় একেবারে শেষ। আমার সঙ্গে যারা সময় দিলেন আজকের ডিবেটের, শঙ্কুদেব পণ্ডা, অনিন্দ রায়চৌধুরী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, নির্মলা মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বা তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে রাদার বলবো, আজকে আসানসোলের কর্মী সভা থেকে যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান নিশ্চিতভাবে যদি রাজনৈতিক যুদ্ধ হয় তাতে আমাদের কারোর কিছু বলার থাকতে পারে না। দেশের সবকটি রাজনৈতিক দল সে যুদ্ধ একে অপরের বিরুদ্ধে লড়ুক, সেটাই গণতন্ত্রের সব থেকে কাঙ্ক্ষিত পরিবেশ। কিন্তু কোনো যুদ্ধ যেন শারীরিক যুদ্ধে গিয়ে পর্যবসিত না হয়, এই আকাঙ্ক্ষা রেখে বা এই আগ্রহ রেখেই আমরা আপাতত আজকের অনির্বাণের অগ্নিবাণের আজকের এই বিতর্ক পর্ব শেষ করছি। ফিরে আসছে ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। যে খবরে চোখ রাখবো এই মুহূর্তে রিপাবলিকে, যে খবরে চোখ রাখবো আপনাদেরকে একবার জানিয়ে রাখি এই মুহূর্তের ব্রেকিং খবর। শিলিগুড়িতে ঝড় বৃষ্টিতে গাছ চাপা পড়ে মৃত্যু হলো দুজনের। শুকনার কাছে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের, দেখতে পাচ্ছেন সেই ছবি।
শিলিগুড়িতে লাগাতার জল জমার খবর আমরা দেখিয়ে এসেছি আপনাদেরকে আজকে সকাল থেকে। জলপাইগুড়ির সবকটি ওয়ার্ডই জলপাইগুড়ি পুরসভার জলমগ্ন আমরা দেখিয়েছি আজ সকাল থেকে। এর মাঝেই নতুন করে ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টিতে গাছ চাপা পড়ে শিলিগুড়িতে শুকনা এলাকাতে দুজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ির জনজীবন। জলপাইগুড়ি পুরসভার সবকটি ওয়ার্ড যখন একদিকে জলমগ্ন, তখন শিলিগুড়িতে শুকনার কাছে গাছ চাপা পড়ে, ঝড় বৃষ্টির জেরে গাছ চাপা পড়ে দুজনের মৃত্যু। পরবর্তী যে ব্রেকিং খবরে চোখ রাখবো, মুকুল রায়ের ইস্তফার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন, নাম উঠে আসছে দুজনের। একদিকে বিজেপি ত্যাগী বিধায়ক, তৃণমূল শিবিরে যোগ দেওয়া বিধায়ক, বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং তাপস রায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, তাদের দুজনের নাম উঠে আসছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও নেবেন স্পিকার। কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টু চৌধুরীর সঙ্গে। আমরা শুনে নেব বিট্টু চৌধুরীর সঙ্গে কৃষ্ণ কল্যাণীর কি কথোপকথন হয়েছে। বলছিলাম যে আপনি কি পিএসসি চেয়ারম্যান হচ্ছেন? সেটা আমি কি করে বলতে পারবো, সেটা স্পিকার বলতে পারবে। ঠিক আছে, মানে আপনার হলে কিরম লাগবে, মানে বেসিক্যালি পিএসসি এর মতো একটা গুরুত্বপূর্ণ পদ। ঠিক আছে, আগে যদি হই তারপর রিয়াকশনটা দিলে ভালো হয় না? আচ্ছা, আপনাকে কি কোনো রকম যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে এই মর্মে? কি? আপনার নাম তালিকায় রয়েছে, আপনার সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল এর মধ্যে? না, আমার নাম আমি শুনেছি তালিকায় রয়েছে, আমিও খবরের মাধ্যমেই জানতে পারছি, নিউজের মাধ্যমে। হ্যাঁ, শুনলেন কৃষ্ণ কল্যাণী, বিজেপির দলত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি যে এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে। এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।